খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছে শেখ হাসিনা। তিনি নিজেই লাইভে এসে এই কথা বলেন। এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। একদিনে দুইটা সুসংবাদ পেল আওয়ামী লীগ। একে একে সব মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা। ওরা কি ভাবেটা কি, এক মাঘে শীত যায় না, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করছে দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল সমস্ত নষ্ট করে দিয়েছে। সব মামলা থেকে খালাস পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এখন তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না, এমনটাই জানিয়েছেন আইনজীবীরা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলে শেখ হাসিনা এবং আসিফুজ্জামান খান। একের পর এক এরকম তথ্য যখন বেরিয়ে আসছে, একাধিক মামলা থেকে শেখ হাসিনারকে অব্যাহতি দেওয়ার, পুলিশি প্রতিবেদনে অব্যাহতি দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে এবং নতুন যে চাঞ্চল্যকর তথ্য এশিয়া পোস্ট আমাদের সময় সহ বিভিন্ন গণমাধ্যম তুলে এনেছে, তাতে বোধহয় এই গবেষণাটা অতীব জরুরি হয়ে পড়েছে। মিথ্যা মামলাগুলোই আসলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠছে। ভুয়া মামলার এই তাসের গড় যখন হুড়মুড় করে ভেঙে পড়বে, তখন সত্যের শক্তিতে বলিয়ান হয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়তো। সুপ্রিয় দর্শক, তাহলে কি বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে? বড় বড় বিশ্লেষক এবং ইউটিউবাররা সেটাই ধারণা করতেছে। সুপ্রিয় দর্শক, বিএনপির পতন হলেও বরাবরই আওয়ামী লীগ গদিতে বসে যাবে। সুপ্রিয় দর্শক, বিশ্লেষকরা এইটাই বলতেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনাদের দেখা সে অংশবিশেষগুলোর বিস্তারিত দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে বিএনপি সরকারের পতন হতে যাচ্ছে কি, নাকি আওয়ামী লীগ আবারও গতিতে বসতেছে। সুপ্রিয় দর্শক, ভাবে চলুন আমরা জানা পাইলে সেই সম্পূর্ণ বিস্তার আলোচনা দেখেছি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান কমেন্টে জানান। ভাবেটা কি, এক মাঘে শীত যায় না। আর এত অত্যাচার নির্যাতন যখন করে, তখন এর ফল ওদের ভোগ করতেই হবে। একটা লোভী চোর বাটপান খেয়ে চলে গেছে, এখন আরেকটা আসছে। শিশু মরে যায়, উনি যান মেয়েকে আর বউকে নিয়ে থিয়েটার দেখতে, সিনেমা দেখতে, আর মা সন্তান হারা কোলে লাশ নিয়ে কাঁদে। এই হলো এদের চেহারা। তাহলে এই মানুষের উপরে এইরকম জুলুম অত্যাচার তারা করে যাচ্ছে, এর বিচার ইনশাল্লাহ হবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, তবে ওই আজকে যে অবস্থা করছে দেশটার কোথায় নিয়ে গেছে, সারা বিশ্বের কাছে আমরা একটা সম্মান ছিল সমস্ত নষ্ট করে দিয়েছে। উন্নয়নের রোল মডেল ছিলাম আমরা, উন্নয়নের বিস্ময় ছিলাম, আজকে সেখানে ভিক্ষা করে চলতে হচ্ছে। ধার করতে করতে সবার মাথায় ঋণের বোঝা, অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। এই বর্বরতা আজকে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী বা আমাদের সহযোগী সংগঠন তাদের উপর করে যাচ্ছে। আমার এখানে একটা প্রশ্ন, এই ঘটনাগুলি যদি আওয়ামী লীগ আমলে ঘটতো, তাহলে আমাদের এই যে সেই তথাকথিত সুশীল সমাজ আর ওই পত্র পত্রিকার যারা নীতিবানের কথা লিখে বেড়াতো আমাদের সময়, তারা কি লিখতো? আর এখন তাদের অবস্থাটা কি? সব চুপ। তাদের কাছে আর কোনো কথাও নেই, আর কোনো প্রতিবাদও নেই, কোনো চিৎকার নেই, হইল নেই, কিচ্ছু নাই। 1.5 লক্ষের উপর আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করেছে কারাগারের ভিতরে বিনা কারণে কোনো মামলাও এখন শুরু করে নাই, কিন্তু তাদেরকে মানে কিভাবে সেই সেলের মধ্যে ডান্ডা বেরি পড়ায়, সেলের মধ্যে রেখে দেয়। কি অপরটা করেছে তারা, যে তাদের উপর ডান্ডা বেরি পড়াবে? ওরা কি ভাবেটা কি, এক মাঘে শীত যায় না। আর এত অত্যাচার নির্যাতন যখন করে, তখন এর ফল ওদের ভোগ করতেই হবে। আজকে শত শত শিশু মারা গেল। আমি বাজেট দিয়ে এসেছি 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। 41,000 কোটি টাকার উপরে তো ছিল শুধু স্বাস্থ্য খাতে এই টিকা দেওয়া, জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। কোথায় গেছে টাকা? কেন টিকা কেনা হয়নি? আর সেই টিকা দেওয়া হলো না কেন? এটা ওই সেই বাটপার খুনি ইউনূস এবং এই ডাকাত খুনি তারেক, দুজনকে জবাবদিহি করতে হবে। আজকে এই যে শত শত শিশু যে মারা গেল, মায়ের কোল খালি হলো, এর জন্য দায়ী তো ওই ইউনূস, তার ওই উপদেষ্টা পরিষদ এবং তারেকও তো ক্ষমতা আসলো, আসার সাথে সাথে সে দেখবে না যে টিকা আছে কিনা? কই আওয়ামী লীগের সময় তো এরকম হয়নি। আমি যখন ক্ষমতায় ছিলাম কোভিডের সময়, যেখানে একদিকে আমি বিনামূল্যে কোভিডের টিকা সবাইকে দিয়েছি, টেস্টিংটা পর্যন্ত, যেখানে একটা টেস্ট করতে গেলে 20,000 টাকা লাগতো, আমি বিনা পয়সায় করে দিয়েছি। সেই সাথে প্রত্যেকটা শিশুকে টিকাদান কর্মসূচি আমি বন্ধ করি নাই। যত টাকা লাগে আমরা তাদের জন্য খরচা করছি, এদেশের মানুষের জন্য। এরা এখন টিকা কেনার টাকাটা পর্যন্ত চুরি করে খায়। আজকে কৃষকের সার নাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কেন বিদ্যুৎ পাবে না মানুষ? কেন লোডশেডিং হবে? আমি তো সমস্ত যতগুলি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে, বিদ্যুৎ এমনকি কোনো একটা
মেশিন যদি নষ্ট হয় তো অন্য জায়গা থেকে যাতে বিদ্যুৎ পায় সেই ব্যবস্থা আমি তো করে দিয়েছিলাম। আমি যখন সরকার গঠন করি মাত্র 3,800 মেগাওয়াট ছিল বিদ্যুৎ, আমি 28,000 মেগাওয়াটের উপর বিদ্যুৎ উৎপাদন করেছি। আমাদের চাহিদা হতো 16 থেকে 17,000 মেগাওয়াট। অতিরিক্ত বিভিন্ন মানে একটা বিদ্যুৎ কেন্দ্র মেনটেনেন্স করা বা কিছু হাতে রাখা, যে একটা যদি কোনো সময় নষ্ট হয় বা ঠিক হয় তো আরেকটা যে দিতে পারি, এইভাবে পরিকল্পিতভাবে আমি কাজ করেছি। কমিউনিটি ক্লিনিক করে দিচ্ছি, তার মধ্যে এই যে টিকা থেকে শুরু করে মেয়েদের চিকিৎসা সেবা। আর সেখানে আমার নারীদের উপর অত্যাচার, একটা বাড়ির মধ্যে ঢুকে যে এরকম পুরো পরিবার শুধু পিটিয়ে রেখে আসলো, আর আগামীতে তাদের পরিবারের উপর যদি এমন হয় তো তারা কি করবে সেটাকে ভেবে দেখে যারা এইভাবে গায়ে হাত তুলে। কেউ কি বসে বসে শুধু মার খাবে? মার খাবে না। সেই জুলাই মাসে আন্দোলন শুরু হলো, 1 তারিখ থেকে আন্দোলন, যতক্ষণ পর্যন্ত ছাত্ররা কোনো ইটি না করছে তাদের তো কিছু বলা হয়নি। দেখা গেল 15 জুলাই থেকে সবার আগে ছাত্রলীগের সবুজ আলীকে মিরপুর রাস্তার উপরে তাকে পিটিয়ে মারলো। সে ঢাকা কলেজের ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এবং এইভাবে একে একে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শুধু ঢাকা না, ঢাকার বাইরে গাজীপুর, সেই ঝিনাইদহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীর উপরে নির্যাতন। কিন্তু কি দুর্ভাগ্য, কি খেলা বাংলাদেশে, এই যে এতজন মানুষ মারা গেল কেউ আর শহীদ বলে হলো না, তাদের জন্য কোনো কান্না নেই। আবু সাইদকে কে মেরেছে? পুলিশের গুলিতে তো আবু সাইদ মারা যায়নি। তখন প্রচার করা হলো বুকে গুলি লেগে নাকি আবু সাইদ মারা গেছে। পোস্টমর্টমে বুকে কোনো গুলি নাই। তার বাবা সাক্ষী দিল যে মাথার পিছনে তার আঘাত। তাহলে আবু সাইদকে মেরেছিল কে? ওরা নিজেরা, তারেক জিয়া লন্ডন থেকে বলছে লাশ ফেলো, সরকার পড়ে যাবে, তারা সেটাই করেছে, লাশ ফেলেছে যাতে সরকার পড়ে যায় সেটাই। আর লাশ ফেলে তো আমি ক্ষমতা থাকতে চাই না, যাদের জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, বাবা মা ভাই সব হারিয়েছি, নিজের ছোট ছোট বাচ্চা তাদেরকে পর্যন্ত আমার বোনের কাছে দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে ছুটে এসেছি, সমগ্র বাংলাদেশ ঘুরেছি, সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছি। যখনই ক্ষমতা এসেছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যখন উন্নয়ন করেছি, উন্নয়নের ফসল কি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোগ করেছে? তা তো করে নাই, সমস্ত জনগণ করেছে। সেখানে কি বিএনপি ছিল না, বা জামাত ছিল না, বা এনসিপি তার ছিল না? তারা তো এখনো তো করছে। আর আমি খুব তাড়াতাড়ি